হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত এইচএসসি ইংলিশ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো ন্যারেশন মূলত এইচএসসি স্টুডেন্টদের জন্য একটা কনফিউজিং একটা টপিক, তার কারণ আমরা কিছু মুখস্থ রুলস পড়ে যাই এবং ওইটাই অ্যাপ্লাই করে দিয়ে আসার ট্রাই করি। তো আজকে আমরা ন্যারেশন সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব, তাই চলো দেরি না করে শুরু করে দিই। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ন্যারেশনে স্পিচ কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ অ্যান্ড আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো আমাদেরকে কি করতে হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে তোমার কনভার্ট করতে হবে। ধরো ডিরেক্ট স্পিচে আমি তোমার সাথে যে কথাটা বলেছি সেই কথাটা তুমি যখন একটা থার্ড পারসনকে বলবে তখন সেটা কিন্তু হয়ে যাবে তোমার ইনডিরেক্ট স্পিচ। তো আমাদের কাজ মূলত এই ডিরেক্ট স্পিচ থেকে তোমার ইনডিরেক্ট স্পিচে কি করা, কনভার্ট করা। মাঝে মাঝে তোমার ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট থাকে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম থাকে। তো আমরা মূলত আজকে শিখবো কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে তোমার কনভার্ট করতে হয়। তাহলে চলো শুরু করি। তো এখানে আমরা একটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। এখানে বলা আছে যে এলেনা সেড টু টমা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে আমরা দুইটা পার্ট পাচ্ছি। কয়টা পার্ট? দুইটা পার্ট। এই যে কমার আগে যে পার্টটুকু, সেই পার্টটুকুর নাম হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ, অ্যান্ড কমার পরে যে পার্টটুকু সেটার নাম হচ্ছে কি তোমার রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ বলবো। এখন রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ এই দুইটা স্পিচেরই তোমার তিনটা করে পার্ট থাকে। দেখো এই যে সাবজেক্টটা এলেনা, এটাকে বলবো আমরা রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং সাবজেক্ট। তারপরে সেইট, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, অ্যান্ড আদার্স পার্ট এটা হচ্ছে তোমার রিপোর্টিং অবজেক্ট। তেমনি ভাবে রিপোর্টেড স্পিচে এই যে আই, এটাকে বলা হয় রিপোর্টেড সাবজেক্ট। তেমনি ভাবে হ্যাভ ডান, এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, অ্যান্ড দ্য আদার্স পার্ট আর কল্ড রিপোর্টেড অবজেক্ট। তো আমাদের মূলত কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের চেঞ্জেস গুলো কোথায় কোথায় আসে এটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো প্রথমে আমাদের চেঞ্জেস আসে হচ্ছে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করি, তখন আমাদের প্রথম যে বিষয়টা চেঞ্জ আসে সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বে, এটা চেঞ্জ করতে হয়। তারপরে কোন জায়গাটা চেঞ্জ আসে, এই কমা আর এই ডাবল কোটেশনের পার্টটুকু উঠে যায়। উঠে যে কি বসে, একটা কনজাংশন বসে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো সুবিধার্থে কোন কোন পার্টগুলো মূলত তোমার চেঞ্জ করতে হবে। তাহলে ফার্স্ট পার্ট কোনটা, তোমার রিপোর্টিং ভার্বের চেঞ্জ আনতে হবে। সেকেন্ড পার্ট কোনটা, তোমার কনজাংশনের চেঞ্জ আনতে হবে। তারপরে এই যে আই, এটা কি তোমার পার্সন, তারপর হচ্ছে তোমার পার্সন চেঞ্জ করতে হবে। তারপরে তোমার এই যে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এটা হচ্ছে টেন্স, টেন্সের চেঞ্জ, অ্যান্ড ইয়েস্টারডে এটাও তোমার চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল চেঞ্জ। তাহলে এই মূলত পাঁচটা চেঞ্জের দিকে আমরা যদি ফোকাস রাখতে পারি তাহলে আমরা খুবই ইজিলি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কিন্তু কনভার্ট করতে পারবো। তাহলে তোমরা নোট করে ফেলতে পারো। প্রথমে আমরা কি চেঞ্জ করব, রিপোর্টিং ভার্ব। সেকেন্ড আমরা কি চেঞ্জ করব, এই যে কমা অ্যান্ড ইনভার্টেড কমা অ্যান্ড ডাবল কোটেশন উঠায় কি দিব, কনজাংশন দিব। তারপর হচ্ছে আমরা পার্সন চেঞ্জ করব। তারপরে আমরা টেন্সের পরিবর্তন আনব, অ্যান্ড অ্যাট লাস্ট অ্যাডভার্ব চেঞ্জ করব। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। তাহলে দেখো, টু কনভার্ট ইনটু ইনডিরেক্ট স্পিচ ইউ হ্যাভ টু লুক আফটার দিস 5 পার্টস। কি কি এই 5 পার্টস গুলো কি কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে কনজাংশন, তারপরে হচ্ছে পার্সন, তারপরে টেন্স অ্যান্ড
অ্যাডভার্বিয়াল অফ টাইম। এটা আমি যখন উদাহরণ দিব তখন তুমি আরো খুব সুন্দর মতো বিষয়টা রিলেট করতে পারবে। তো চলো আমরা প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই, এটা একটু সলভ করার ট্রাই করি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডিরেক্টে কনভার্ট করি তাহলে কি হবে বলো তো? তোমরা তো এসএসসি তে অলরেডি টেন্স কনভার্ট করে এসেছো। দেখো এলেনা, এটা কি তোমার রিপোর্টিং সাবজেক্ট। এখন আমার ফার্স্ট চেঞ্জটা কোথায় আসবে বলো তো? রিপোর্টিং ভার্বে চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বে যখন আমরা চেঞ্জ করব তখন আমরা সেইড দিতে পারি অথবা টোল্ড দিতে পারি। এখন আমার একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমি টোল্ড দিই তাহলে অবশ্যই টোল্ডের পরে আমার অবজেক্ট বসাতে হবে। অর্থাৎ এলেনা কাকে টোল্ড করছে, অর্থাৎ এলেনা কাকে বলতেছে, এখানে অবজেক্ট হচ্ছে কি তোমার তমা। তাহলে টোল্ড যদি আমি দিই তাহলে আমাকে অবশ্যই কি লিখতে হবে? আমাকে অবশ্যই অবজেক্টটা লিখতে হবে। তাহলে আমরা যদি টোল্ড দিই তাহলে অবশ্যই তমা দিতে হবে। এলেনা টোল্ড টমা। আর যদি টোল না দিই তাহলে শুধু সেইড দিলেই হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্টের চেঞ্জ শিখে গেলাম। তারপরে সেকেন্ড পার্ট কোনটা? কমা এন্ড ডাবল কোটেশন উঠাই দিতে হবে। উঠাই দিয়ে আমরা কি দিব? কনজাংশন দিব। এটা যেহেতু অ্যাসার্টিভ টাইপ সেন্টেন্স তাই এখানে আমরা দ্যাট ইউজ করব। ওকে, এলেনা টোল্ড টমা দ্যাট অর এলেনা সেইড দ্যাট। ওকে, তাহলে আমরা দুইটা পয়েন্টের কাজ করে ফেললাম। তারপরে পয়েন্টের কাজ কি? এই যে পার্সনটা চেঞ্জ করতে হবে। এখানে কি পার্সন আছে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট, এটা সবসময় মনে রাখবে। ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট। আমরা যখন পার্সন কনভার্সন শিখবো তখন আরো ইন ডিটেইলস জানবো। ওকে, তাহলে এখানে আইটা কাকে ফলো করতেছে? এলেনাকে। তাহলে এখানে কি হয়ে যাবে? শি। শিটাকে তোমার ব্র্যাকেটে দেখায় দিতে হবে, এলেনা শি। ওকে, তারপরে আমরা কি করব? তারপর আমরা টেন্সের চেঞ্জ আনবো। হ্যাভ ডান দ্য ওয়ার্কের বদলে কি হবে? হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমরা 4 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। এখন লাস্ট যে পার্টটুকু বাকি আছে সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই স্টার্টের বদলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। তাহলে দেখো আমরা ধরে ধরে কিন্তু 5টা পয়েন্ট কনভার্ট করলাম। কি কি? এখানে তোমার রিপোর্টিং ভার্ব কনভার্ট করলাম, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমা এন্ড ডাবল কোটেশন উঠায় দিলাম, দিয়ে কনজাংশন ইউজ করলাম। তারপর হচ্ছে পার্সন চেঞ্জ করলাম, তারপর হচ্ছে টেন্স চেঞ্জ করলাম, এন্ড এট লাস্ট তোমার অ্যাডভার্ব চেঞ্জ করলাম, অ্যাডভার্বিয়াল অফ টাইম যেটাকে আমরা বলি। ওকে, তো আমরা যদি এই 5টা ব্যাপার যদি ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ন্যারেশনের 80% আমরা কি কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো এখন এই যে 5টা ব্যাপার বললাম, এই 5টা ব্যাপারে আমরা ইন ডিটেইলসটা শেখার চেষ্টা করি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, তাহলে 5টা ব্যাপার কি কি? তোমার রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পার্সন, টেন্স এন্ড অ্যাডভার্বিয়াল অফ টাইম। এখন আমরা আসি রিপোর্টিং ভার্বের ইন ডিটেইলসে। রিপোর্টিং ভার্ব তোমার সেন্টেন্স টাইপ অনুসারে কিন্তু তোমার চেঞ্জ করতে হবে। ধরো যদি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ হ্যাঁ বোধক বা না বোধক সেন্টেন্স হয়, তখন তুমি টোল্ডের পরে অবজেক্ট দিবা অথবা সেইড দিবা। সেইড দিলে এরপরে তোমার অবজেক্ট দেওয়া লাগবে না। যদি তুমি টোল্ড ইউজ করো তাহলে এরপরে কি দিবা? তুমি অবজেক্ট দিবা। ওকে, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আস্কড ইউজ হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ইউজ হয়? আস্কড ইউজ হয়। ওকে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ হয় রিকোয়েস্টেড, অর্ডারড, অ্যাডভাইসড। আর তুমি যদি না বুঝো যে এটা আদেশ, অনুরোধ, উপদেশ কি বোঝাচ্ছে, এটা তুমি বুঝতে পারতেছো না, তখন তুমি টোল্ড ইউজ করবে। ওকে, এটা একটা ট্রিক্স। তুমি যখন বুঝতে পারছো না যে এই সেন্টেন্সে মূলত কি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, আদেশ করা হয়েছে না কি দেওয়া আছে, এটা তুমি বুঝতে যখন পারবে না তখন তুমি টোল্ড ইউজ করলেও তোমার মার্কস কাটতে পারবে না। ওকে, তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছাসূচক যে বাক্যটা, এখানে হচ্ছে উইশড অথবা আমরা প্রেইড ইউজ করতে পারি। যখন সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া হবে তখন তোমার প্রেইড ইউজ করতে পারবো। আর যখন আমি কোনো কিছু ইচ্ছা করব বা কোনো কিছু আমার বাসনা থাকবে তখন আমরা উইশড ইউজ করব। ওকে,
তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইউজ করব এক্সক্লেমড উইথ জয় অথবা সরো অথবা গ্রিফ, আরো অনেক কিছু তুমি ইউজ করতে পারো। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো যে তোমার সেন্টেন্স টাইপ অনুযায়ী কিন্তু তোমার রিপোর্টিং ভার্বটা আমার চেঞ্জ করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্লাইডটা। চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ অন করি। ওকে, এখন সেকেন্ড যে পার্টটা, সেই পার্টটা সম্পর্কে আমরা এখন ইন ডিটেইলস আলোচনা করব। সেটা হচ্ছে কনজাংশনের যে চেঞ্জটা। দেখো, কনজাংশনও কিন্তু তোমার সেন্টেন্স টাইপ ওয়াইজ চেঞ্জ হয়। কনজাংশন তোমার সেন্টেন্স টাইপ ওয়াইজ কিন্তু তোমার চেঞ্জ হবে। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএইচ, কোশ্চেন থাকলে ডাব্লিউএইচটাই আমার কনজাংশন হিসেবে ইউজ হবে। আর যদি ইয়েস নো কোশ্চেন হয় তখন আমরা ইফ প্লাস সাবজেক্ট দিব। ওকে, আমি এখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোনটার সময় কখন কি ইউজ করবা। যখন আমি তোমাকে কোশ্চেন করব যে হু ইজ ইউর টিচার, তখন কিন্তু এটা ডাব্লিউএস কোশ্চেন, তখন তুমি কনজাংশনে ডাব্লিউএস ওয়ার্ডটাই ইউজ করবে অ্যাজ এ কনজাংশন। আর যখন তোমার ইয়েস নো কোশ্চেন হবে, যখন তোমার ইয়েস নো কোশ্চেন হবে, অর্থাৎ কোশ্চেনটার অ্যান্সার তুমি ইয়েস অথবা নোতে দিতে পারবে, তখন তুমি ইফ প্লাস সাবজেক্ট ইউজ করবে। আমরা যখন এক্সাম্পল দেখব তখন তোমাদের বিষয়টা আরো ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি তোমাকে বলি যে হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, তখন তুমি কি ইয়েস অথবা নোতে তুমি অ্যান্সার দিতে পারছো। তো তখন যখন তুমি ইনডিরেক্ট স্পিচে তুমি কনভার্ট করবা, তখন তুমি ইফ প্লাস সাবজেক্ট ইউজ করবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে থার্ড হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার কনজাংশন হিসেবে টু ইউজ হয়। আর যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন তোমার দ্যাট ইউজ হবে। ওকে, আর অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট ইউজ হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট ইউজ হয়। তাহলে এখানে যদি আমরা একটা সামারি করি বা একটা নোট করি, সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড অথবা ইম্পারেটিভ, এই দুই টাইপের সেন্টেন্স বাদে বাকি সবগুলোতে কিন্তু তোমার দ্যাট ইউজ হবে অ্যাজ আ কনজাংশন। মনে থাকবে, শুধু ব্যতিক্রম কোনটা? দুই টাইপের সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা ইম্পারেটিভ। আচ্ছা, তাহলে কনজাংশন গেল। এখন থার্ড যে ব্যাপারটা আমরা চেঞ্জ করব সেটা হচ্ছে পারসন। এখন তোমার তিনটা সেন্টেন্স মনে রাখতে হবে, সবসময় খেয়াল রাখবে, এটা একটা কবিতার মতো করে তুমি মুখস্থ করবা যে ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট অ্যান্ড থার্ড পারসন হ্যাজ নো চেঞ্জ। অর্থাৎ ফার্স্ট পারসন তোমার সাবজেক্টকে ফলো করবে। কোন সাবজেক্টকে ফলো করবে? তোমার রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা আছে সেটাকে ফলো করবে। ওকে, তো রিপোর্টিং স্পিচ কোনটা? কমার আগ পর্যন্তই তো তোমার রিপোর্টিং স্পিচ, তাই না? স্পিচ। তো এই যে ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বোঝানো হয়েছে এখানে। আর সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট, এটাও তোমার রিপোর্টিং স্পিচের অবজেক্টকে বোঝানো হয়েছে। আর থার্ড পারসন হ্যাজ নো চেঞ্জ, অর্থাৎ থার্ড পারসন যদি থাকে হি, শি, ইট, এগুলোর কোনো চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটা প্রোনাউন চার্ট দেখব। তো প্রোনাউন চার্টে হচ্ছে তোমার প্রোনাউনগুলা ডিফারেন্ট টাইপ হয়। দেখো, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে, এগুলো হচ্ছে কি তোমার সাবজেক্টিভ প্রোনাউন। আর অবজেক্টিভ প্রোনাউন কি মি, ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দেম। তাহলে এটা মনে রাখার উপায় কি? সাবজেক্টিভ প্রোনাউন কিভাবে চিনবা, অবজেক্টিভ প্রোনাউন কিভাবে চিনবা, পসেসিভ প্রোনাউন কিভাবে চিনবা, আর রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনবা, এটা তুমি বাংলা দিয়ে মনে রাখবে। দেখো, আমরা বাংলায় কি লিখি? আমি, তারপরে আমাকে, তারপরে আমার। তো এই যে কে যুক্ত যে পার্সনটা, এটার বাংলা করলে যে কে যুক্ত যে পার্সনটা, সেটা হবে তোমার অবজেক্টিভ প্রোনাউন। অর্থাৎ বাংলা যদি করো এই অবজেক্টিভ প্রোনাউনের, দেখবা লাস্টে কে যুক্ত থাকতেছে, যে হি গিভ মি
আপেন সে আমাকে আমাকে একটি কলম দিল, এই যে কে যুক্ত থাকতেছে, তাহলে এটা আমরা বুঝে নিব এটা হচ্ছে তোমার অবজেক্টিভ প্রোনাউন। তারপর আমি যদি বলি দিস ইজ মাই পেন, এটা আমার পেন, এই যে র যুক্ত আছে আমার, তাহলে আমরা কি বুঝে নিব এটা হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, ওকে, কোনো কিছু আমার কাছে রাখা বোঝায়, এটা হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন। তো এটার যদি পসেসিভ প্রোনাউনের বাংলা করো তাহলে এটা র যুক্ত থাকবে, আর অবজেক্টিভ প্রোনাউনের বাংলা করলে ক যুক্ত থাকবে, ওকে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তোমার মাই সেলফ, মানে কোনো জিনিস নিজেই নিজে দ্বারা যদি করা বোঝায় তখন হচ্ছে লাস্টে সেলফ কথাটা যুক্ত হয়, ওটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটা দরকার হয় না, আমাদের এই তিনটা প্রোনাউনের চেঞ্জেসটা মনে রাখতে হবে, ওকে। তাহলে আমি যদি ইন এ সামারি বলি, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের বাংলা করবা নরমাল যে বাংলাটা আসে, আমি, তারপর হচ্ছে তুমি, তারপর হচ্ছে সে, তারা, এটা হচ্ছে কি তোমার সাবজেক্ট প্রোনাউন। আর অবজেক্ট প্রোনাউন কোনগুলা, বাংলা করলে তোমার লাস্টে কে যুক্ত থাকবে, যেমন মি মানে কি আমাকে, ওকে, তারপরে ইউ মানে কি তোমাকে, হিম মানে তাকে। তেমনি ভাবে পসেসিভ প্রোনাউনে র যুক্ত থাকবে, লাস্টে র যুক্ত থাকবে, ইয়োর্স তোমার, মাইন আমার, ওকে। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে প্রোনাউন সম্পর্কে। তাই চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, এখন আমরা 4 নম্বর পয়েন্টটা দেখবো, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল অফ টাইম। তো অ্যাডভার্বিয়াল অফ টাইম তোমার এই যে চার্টটা দেখতেছো, এই চার্টে যেগুলো আছে এগুলো সাধারণত তোমার ন্যারেশনে তোমার ইনডিরেক্ট স্পিচ করার সময় এসে থাকে। আর তোমরা যত বেশি বোর্ড সলভ করবে তত আরো অ্যাডভার্বিয়াল অফ টাইম তোমরা নতুন নতুন বের করতে পারবে। তাই আমার সাজেশন থাকবে তুমি বেশি বেশি করে বোর্ডটা সলভ করবে, ওকে। তাহলে দেখো, ডিরেক্টে যদি দিস থাকে ইনডিরেক্টে দ্যাট হয়ে যাবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দিস থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য ফলোইং অথবা দ্য নেক্সট ডে দিতে পারো, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে দিতে পারো, টুনাইট থাকলে দ্যাট নাইট দিবে, নাও থাকলে দেন দিবে, অ্যান্ড হেয়ার থাকলে দেয়ার দিবে। অর্থাৎ এই যে চার্টের মধ্যে আমি যে এই টেবিলের মধ্যে যে আমি যে কয়টা অ্যাডভার্বিয়াল অফ টাইম দেখিয়েছি এগুলোই দেখবা ঘুরে ফিরে ইউজ করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখে আসি। দেখো, ডিরেক্ট স্পিচে কি বলা আছে, হি সেড টু মি আই উইল গো টু মার্কেট টুমোরো। এখানে অ্যাডভার্বিয়াল অফ টাইম কোনটা, এক্স্যাক্টলি এখানে অ্যাডভার্বিয়াল টাইম হচ্ছে টুমোরো। তাহলে দেখো এই টুমোরোটা কি হয়ে গিয়েছে, দ্য নেক্সট অথবা দ্য ফলোইং ডে। আর আমরা পুরোটা যদি করি, ওই 5টা পয়েন্টটা যদি মিলাই, তাহলে দেখো কিভাবে মিলাই। দেখো এখানে ফার্স্টে কোন চেঞ্জটা আসছে, রিপোর্টিং ভার্বে, সেইটা কি হয়ে গিয়েছে, টোল্ড। এবং আমি বলেছি যে যখন আমরা টোল্ড ইউজ করব তখন অবভিয়াসলি এরপর অবজেক্ট বসাবো। দেখো এরপরে এই অবজেক্টটা বসে গেছে, এই যে মি, এই অবজেক্টটা এখানে বসে গেছে। এন্ড তারপরে কি হয়েছে, এই কমা আর তোমার ডাবল কোটেশনটা উঠে তোমার কনজাংশন ইউজ হয়েছে, দ্যাট ইউজ হয়েছে। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে তোমার কি ইউজ করা হয়েছে, দ্যাট ইউজ করা হয়েছে। আর থার্ডে কি চেঞ্জ হলো, আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল। দেখো আমরা কি শিখেছিলাম যে ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্টকে এই যে ফার্স্ট পারসন এই হি কে ফলো করতেছে, তাহলে দেখো এই সাবজেক্ট হি আমরা বসায় দিলাম। তেমনি ভাবে এখানে আমরা টেন্স চেঞ্জ করলাম, উইল গো টু মার্কেট, এখানে উড গো টু মার্কেট হয়ে গেল। তারপরে আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম ইউজ করলাম। তো এই 5টা ব্যাপার তুমি যখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুমি আয়ত্ত করতে পারবে, তাহলে ন্যারেশনটা একদম তোমার কাছে ইজিয়ার হয়ে যাবে। এবং আমরা আরো ডিটেলসে যখন যাব, আরো যখন প্র্যাকটিস করব, সলভ করাবো, তখন একদম পানির মতো তোমার ন্যারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো এই স্লাইডটা। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ন্যারেশনের, সেটা হচ্ছে তোমার টেন্স। এই টেন্সটা যদি তুমি ঠিকঠাক মতো কনভার্ট করতে পারো, তাহলে ন্যারেশনে তোমার 50% তুমি মনে করবে আয়ত্ত করে ফেলেছো। তাহলে দেখো টেন্স আমরা জানি 3 প্রকার। আমরা আবার তোমার বেসিকে ফিরে যাই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তোমরা হয়তো একটু বিরক্ত হতে পারো যে ভাইয়া এগুলো তো জানি, আমরা 10 পর্যন্ত করে আসি, আপনি আবার সেই আগের আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এর পড়াতে নিয়ে যাচ্ছেন। ওয়েল, এখানে একটা বিষয় হচ্ছে তুমি যখন তোমার বেসিকটা ঠিক করবা, এটা আমি বিশ্বাস করি, আমি নিজেও বেসিক পড়ে আসা স্টুডেন্ট।
তো তুমি যখন তোমার বেসিকটা ঠিক করবা এবং তুমি যখন সূত্রটা তুমি ঠিকমতো আয়ত্ত করবে, ওই সূত্র দিয়ে কিন্তু তুমি হাজার হাজার ম্যাথ সলভ করতে পারবা। তেমনিভাবে ইংলিশেও যদি তুমি বেসিকটা জানো কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে, মুখস্থ না করে, তুমি তো মুখস্থ করতেই পারবা। তুমি ধরো বোর্ড কোয়েশ্চেন তুমি 10-12টা সলভ করে ফেললা, ওইটাখানে তুমি আর একটা কমন আসবে, কিন্তু কমন যদি বাই চান্স না আসে তখন তো ঠেকবা তুমি ভাই। তো এই যেন না ঠেকো, এই জন্য তোমার বেসিকটা ক্লিয়ার করা খুবই জরুরি। আর আমি খুব চেষ্টা করব যে তোমাদের যেন বেসিকটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই তোমরা যারা অলরেডি জানো তাই তোমাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে, বাট কিপ পেশেন্স। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটারই তোমার 4টা টাইপ করে আছে। এটার 4টা টাইপ কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো প্রেজেন্ট টেন্সেরও 4টা আছে, পাস্ট টেন্সের এরকম 4টা আছে, ফিউচারও এই 4টা আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ভাবে ফিউচারও এই 4টা টেন্স আছে। ওকে, তো আমরা যখন কনভার্ট করব তখন আমরা কি মনে রাখবো? যত প্রেজেন্ট টেন্স আছে সব পাস্ট টেন্সে হয়ে যাবে, যত প্রেজেন্ট টেন্স আছে সব কি হবে? পাস্ট টেন্সে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যে স্পিচটা থাকে ওইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সব কি হয়ে যাবে? পাস্ট টেন্সে। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি। তো দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নর্মাল যে টেন্সটা প্রেজেন্ট টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ তোমার নিত্য নৈমিত্তিক যে ঘটনা থাকে, নিত্য নৈমিত্তিক যে ঘটনা থাকে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমি খুব সকালে ঘুম থেকে উঠি বা আমার যে অভ্যাসগুলো আছে সেগুলো কি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমার স্ট্রাকচার কি? এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ কন্টিনিউয়াস দিয়ে বুঝতেছো যে এই কাজটা তোমার চলতে থাকবে, তাহলে তোমার অক্সিলারি ভার্ব থাকবে এখানে এম ইজ, আর এখানে অক্সিলারি ভার্ব, এন্ড ভার্ব প্লাস আইএনজি থাকবে, তোমার বুঝবা যে এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপরে পারফেক্টটা হচ্ছে হ্যাভ এস, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস V3 থাকবে। V3টা কি? তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যদি তোমাদের আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই, ভার্বের 5টা ফর্ম থাকে, V1, V2, V3, V4 অ্যান্ড V5। তো V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর V4 হচ্ছে জেরান্ট, বা এটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর V5 হচ্ছে ইনফিনিটিভ। V5 হচ্ছে তোমার ইনফিনিটিভ। ওকে, তো প্রেজেন্ট ফর্ম কোনটা? গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা পার্টিসিপল ফর্ম কি? তোমার গন। তারপরে জেরান্ড হচ্ছে গোয়িং। জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল বললে বুঝবা এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মটাই বোঝানো হয়েছে। এটা একদম কি? জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ তোমার টু গো, এটা কি তোমার? এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। ওকে, তো আশা করি তোমরা ক্লিয়ার যে ভার্বের V3 ফর্মটা কি। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? তো পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন
প্লাস ভার্ব প্লাস আইএনজি আর সিন্স বা ফর থাকবে, সিন্স বা ফর থাকবে। এটা হচ্ছে মূলত তোমার স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে সিন্স বা ফর আমরা কখন ইউজ করব? সিন্স হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম, যখন সময়টা নির্দিষ্ট থাকবে তখন আমরা সিন্স ইউজ করব। অ্যান্ড ফর হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম, যখন সময়টা তোমার নির্দিষ্ট করে দেওয়া থাকবে না তখন আমরা ফর ইউজ করব। ওকে, যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ বিন ডুইং হোমওয়ার্ক সিন্স 8 AM, তো এই যে আমি 8 AM নির্দিষ্ট করে দিলাম, এই জন্য এর আগে আমরা কি ইউজ করলাম? সিন্স ইউজ করলাম। আর যখন আমরা ফর ইউজ করব তখন হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ আই হ্যাভ বিন ডুইং হোমওয়ার্ক ফর আ উইক, উইকের কোন দিন কোন টাইমে আমি কিন্তু এটা নির্দিষ্ট করে বলে দিইনি, তাই এখানে তোমার ফর ইউজ করতে হবে। ওকে, তো পিরিয়ড অফ টাইম হচ্ছে যখন তোমার টাইমটা নির্দিষ্ট করা থাকবে না, আর পয়েন্ট অফ টাইম হচ্ছে যখন তোমার টাইমটা নির্দিষ্ট করে বলা থাকবে। ওকে, তো তেমনি ভাবে পাস্ট ইনডিফিনিট হচ্ছে নরমাল যে পাস্ট টেন্সটা, অর্থাৎ V2 ফর্ম ইউজ হবে এখানে, আর এখানে তোমার V1 ফর্ম ইউজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমার V2 ফর্ম ইউজ হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে যেমন অ্যামিজার বসছে ওখানে ওয়াজ আর ইউজ হবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ হবে। তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার হ্যাভ হ্যাজ প্লাস V3 ছিল, এখানে শুধু হ্যাড বসবে, হ্যাড প্লাস V3, স্ট্রাকচার বলতেছি আমি। আর এখানে যেমন তোমার হ্যাভ বিন বা হ্যাজ বিন ছিল, এখানে শুধু হ্যাড বিন হবে, হ্যাড বিন, তারপর হচ্ছে বাকিটা সেম থাকবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর। ওকে, সিন্স অথবা ফর। আর ফিউচার তো জানোই, এখানে তোমার ফিউচারের শ্যাল বা উইল বসবে। তেমনিভাবে কন্টিনিউয়াসে শ্যাল গোয়িং, উইল গোয়িং, তারপরে হচ্ছে তোমার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো বাকিগুলো সব স্ট্রাকচার সেম থাকবে। ওকে, এখন আসি আমরা মেইন কথায়, সেটা হচ্ছে তোমরা চেঞ্জ কিভাবে করবা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। তোমরা চেঞ্জ করবা হচ্ছে আচ্ছা, তো তোমরা মেইনলি চেঞ্জ করবা, এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যত প্রেজেন্ট টেন্স আছে, যত প্রেজেন্ট টেন্স আছে সব হয়ে যাবে কি তোমার পাস্ট টেন্সে। যত প্রেজেন্ট টেন্স আছে সব কি হয়ে যাবে তোমার পাস্ট টেন্সে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমার একটা জিনিস ফলো রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাস্ট টেন্স তোমার চার প্রকার: ইনডিফিনিট, ইনডিফিনিট, তারপরে তোমার কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তো এই পাস্ট এই যে চারটা টেন্স আছে এটার ক্ষেত্রে তোমার ওয়ান স্টেপ ডাউন রুল ফলো করতে হবে। কি রুলস? ওয়ান স্টেপ ডাউন। যেমন যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটাকে আমার কনভার্ট করতে হবে পাস্ট পারফেক্টে, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার সময় তোমার রিপোর্টেড স্পিচে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে এটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া পারফেক্টের নিচেও তো কিছু নাই, ওয়ান স্টেপ নিচে কিছু নাই, অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াসের ওয়ান স্টেপ নিচে তারও কিছু নাই, তার মানে এই দুইটার কোনো চেঞ্জ হবে না। পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সই হবে, অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। তাহলে এই দুইটার কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। শুধু চেঞ্জ আনতে হবে কোথায়? ইনডিফিনিট হলে পারফেক্ট হবে, কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ওয়ান স্টেপ ডাউন রুল। আমি লিখে দিই,
তোমার এই রুলসটা হচ্ছে ওয়ান স্টেপ ডাউন রুলস। ওকে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কি করবা? ফিউচার টেন্সের ক্ষেত্রে তোমার উইল বা শ্যাল থাকলে শুড উড, নর্মালি উইলই থাকে, এখন উইলটা কি হয়ে যাবে তোমার উড হয়ে যাবে। ওকে, তো ন্যারেশনের এইচএসসির ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।